ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব পরিমিতি তোমাদের একটি চ্যাপ্টার আয়তঘন। এটি তোমাদের ক্লাস 10 একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সুতরাং আমরা প্রথমে এর বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং এর পাশাপাশি আমরা এর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো, প্রথম হচ্ছে যে আয়তঘন জিনিসটা কি। তুমি ধরো একটা ঘন বস্তু নেই, ঘন বস্তু সাধারণত তোমরা দেখেছো বাড়িতে যে লুডুর ছক্কা থাকে বা যে কোনো ধরনের, ধরো এরকম ঠিক এরকম টাইপের দেখতে এই ধরনের বস্তুগুলো সাধারণত দেখিয়েছি। ধরো এই এই বস্তুটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কেন এটা আয়তঘন বলা হচ্ছে? দেখো এখানে যে তলগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটি ধরো আয়তকার তল আছে। আয়তকার তল নিশ্চয় জানা আছে, তাই তো? এদিকটা আমরা কি বলি? দৈর্ঘ্য। আর এটা হচ্ছে তোমার প্রস্থ। তাহলে এখানে দেখো যে তলগুলো আছে, এই তলগুলো কিন্তু পরস্পরের সাথে লম্ব, এবং বিপরীত তলগুলো, ধরো সাপোজ আমি এই একটা তল নিলাম, আর তার এর ঠিক বিপরীত তল, মানে উল্টো দিকে যে তলটা, এরকম একটা তল, ঠিক আছে? এবং এর সাথে যে আরো তলগুলো আছে, ধরো এই উপরে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। তাহলে অ্যাকচুয়ালি কটা তল হচ্ছে দেখো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটি তল থাকছে। এবং দেখো প্রত্যেকের সাথে কিন্তু লম্ব। তাহলে এইরকম একটা ঘন বস্তু, এটাকে তুমি আয়তঘন বলবে? এটাকে তুমি আয়তঘন বলবে। আর এর আরেকটি নাম হচ্ছে তোমার চৌকল, এটাও অনেক সময় বলা হয়। ঠিক আছে? ইংরেজিতে বলছে তোমার রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্লাইড, অথবা আয়তঘনের জন্য তুমি বলবে, এটা তোমার করা যেতে পারে। তাহলে আয়তঘনের একটা মোটামুটি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হলো, এই জিনিসটা কেন আয়তঘন আমরা বলছি বা বলবো। তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ছটা তল দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, এখানে আরো বেশ কয়েকটি বিশেষ জিনিস এখানে একটু দেখে নিতে হবে, যেমন সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে দুটো কনসেপ্ট তোমাকে একটু বলে দিই। ধরো এখানে আমরা যেটা দেখলাম, একটা জিনিস হচ্ছে ক্ষেত্রফল, আর একটা জিনিস হচ্ছে তোমার আয়তন। এই দুটো জিনিস কি? ক্ষেত্রফলের যখনই থাকবে যে কোনো বস্তুর ক্ষেত্রে যখন তোমার ক্ষেত্রফল বলবে, ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসটাকে তুমি স্পর্শ করতে পারবে। ঠিক আছে? আয়তন তুমি চট করে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে? আয়তনের ক্ষেত্রে স্পর্শ করতে পারবে কোনগুলো? মানে অ্যাকচুয়ালি হচ্ছে তলগুলো। তাহলে এখানে যে তলগুলো আছে, ধরো যে ছটা তল তুমি এখানে আঁকছো, তাহলে বাইরে যে তলগুলো, এই একটা তল আছে, এদিকে একটা তল আছে, এই দিকটাতে একটা তল থাকছে, ঠিক আছে? এই সামনে একটা তল থাকছে, সাইডে থাকছে, তো ছটা তল। ছটা তলকে যখন তুমি স্পর্শ করতে পারছো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল পাবে। আর ভেতরে যে জিনিসটা থাকছে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই ভেতরে যে এলিমেন্টটুকু থাকছে, সেই এলিমেন্টটুকুর ক্ষেত্রে তুমি আয়তন, ভেতরে জিনিসটা থাকবে। আর সমগ্রতলের ক্ষেত্রফল বলো বা এমনি নর্মালি যদি তুমি ক্ষেত্রফল বলো, ক্ষেত্রফল করে কিন্তু কাজ করতে পারবে। পুরো কিন্তু, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা একে একে দেখি, বলতে চাইছি। যেমন ধরো এখানে প্রথমে যে জিনিসটা তোমাকে বলেছে, সেটা হচ্ছে যে কি, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতল ব্যাপারটা তোমাকে হলো বোঝানো গেল, প্রথম জিনিসটা কি। তাহলে এখানে কটা তল হচ্ছে? ছটা তল। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থগুলো যদি তুমি আঁকো, এটা একটা আয়তক্ষেত্র তো, এইদিকে পিছন দিকে একটা আয়তক্ষেত্র আছে। তাহলে কটা করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি পাচ্ছ দেখো,
এটাকে যদি তুমি দৈর্ঘ্য ধরো, এটাকে যদি তুমি প্রস্থ ধরো, বা এটাকে যদি তুমি উচ্চতা ধরো, দেখো প্রত্যেকটি জিনিস কিন্তু দুটো করে আছে। কিরকম ভাবে বুঝবো? ধরো আমি এখানে দুটো তল দিয়ে তোমাকে দেখাচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ যে ব্যাপারটা। এদিকে দৈর্ঘ্য বললাম, ঠিক আছে? আর ঠিক এইরকমই একটা তল ধরো আমি এদিকে আঁকলাম, এটা হচ্ছে আমি প্রস্থ বললাম। তাহলে এই প্রস্থর এদিকেও তো একটা প্রস্থ আছে, আর এখানে যে দৈর্ঘ্যটা পাচ্ছ এইদিকেও একটা তোমার থাকবে। প্রত্যেকটি জিনিসই দেখো দুটো করে তুমি পাবে, দৈর্ঘ্য বলো বা প্রস্থ বলো, প্রত্যেকটি জিনিস কিন্তু তুমি দুটো করে পাচ্ছ। উচ্চতার ক্ষেত্রেও তাই, দুটো তল আছে যেহেতু। সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, দেখো এইদিকে তুমি প্রস্থ পাচ্ছ, এইদিকে একটা উচ্চতা পাচ্ছ এই তলটার ক্ষেত্রে। ঠিক আছে, আমি যে তলগুলোর নাম করি, নামকরণ যদি করি, ধরো এই প্রথমে যে ফেসটা আছে সেটাকে আমি 1 নম্বর, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে ধরো এইদিকে দৈর্ঘ্য, 1 নম্বর তলের ক্ষেত্রে কি পাচ্ছ, দৈর্ঘ্যটা প্রস্থ, এই যে এই জিনিসটা দৈর্ঘ্য প্রস্থ। ঠিক সেরকমই জিনিস এখানে 2 নম্বর মানে পিছনের তলটা, এখানেও ধরো দৈর্ঘ্য প্রস্থ তুমি পাচ্ছ। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, দেখো এইদিকে এবারে ধরো এই তলটা নিচ্ছি, 3 নম্বর তলটা, এইদিকে একটা প্রস্থ পাচ্ছ, ঠিক আছে? তাহলে এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই তলটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, তাহলে এই 3 নম্বর তল আর 4 নম্বর তল এই দুটো সেম। আচ্ছা, আর কোন দুটো তল পড়ে থাকলো? তোমার এই নিচের তলটা, আর এইদিকে একটা তল, ঠিক আছে? তো নিচের তলটার ক্ষেত্রে কি কি পাচ্ছ তুমি দেখো, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তোমার। ঠিক, যদি আর একটু ক্লিয়ার ভাবে তুমি দেখতে চাও, যেদিকে আমি এখানে বললাম কি, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্পর্ক, এটা যদি দৈর্ঘ্য ধরো, এইদিকে প্রস্থ, এইদিকে উচ্চতা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রে তুমি যেটা খুশি ধরো, তুমি এটার ক্ষেত্রে আমি একটু অন্য ফিগার রেখেছি আলাদা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো তার অপোজিটে আরেকটা পাচ্ছ, একটা তল পাচ্ছ। তাহলে এইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এই উপরের তলটা এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাবে। আচ্ছা, এটা যদি প্রস্থ ইন্টু উচ্চতা করো, তার এই দিকের তলটার ক্ষেত্রেও কিন্তু প্রস্থ ইন্টু উচ্চতা পাবে। আর এই সামনের ফেসটার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যদি তুমি করো, এই পিছন দিকটার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা পাবে। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু টু ফ্যাক্টরটা কেন আছে? কারণ আমরা দুটো করে তল পাচ্ছি, সেই জন্য। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। দেওয়া আছে, দেখে নেবে ভালো করে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের ধার বা প্রান্তিকি সম্পর্কে একটু জানতে হবে। ধার বা প্রান্তিকি জিনিসটা হচ্ছে কি, যে এজ, মানে ধরো যে কোনো তুমি তল নাও, পুরোপুরি যদি আঁকো, দুটো তলের যে সংযোজক সরলরেখা, সেটা আমি একটা বলবো। ধরো এই তলটা নিলাম আর এই তলটা নিলাম, এদের সংযোগ সরলরেখা কোনটা? এটা, তাহলে এটা একটা ধার। আচ্ছা, এই তলটা নিলাম আর এই সামনের ফেস, এই তলটা যদি নিই, তাহলে এদের মধ্যে সংযোগ সরলরেখা কোনটা হচ্ছে? এটা। ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি তল, মানে দুটো তল, তাদের যে সংযোজক সরলরেখা সেগুলো হচ্ছে তোমার। তাহলে এখানে কটা এরকম সরলরেখা আছে দেখো, নিচে 4টে, ওপরে 4টে, 8টা। আর এই দিকে দুটো, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এটা একটা। টোটাল হচ্ছে 12টি ধার আছে, 12টি টোটাল ধার বা প্রান্তিকী, যেটি বলো সেটা হচ্ছে তোমার 12টা।
এবার শীর্ষবিন্দু জিনিসটা কি? শীর্ষবিন্দুর ক্ষেত্রে দেখো যে এই যে পয়েন্টগুলো এদের যে মিলিত হয়েছে, ধারগুলো যে মিলিত হয়েছে, সেই মিলিত হওয়ার যে জাংশনটা, সেখানটায় কিন্তু প্রত্যেকটা একটি করে শীর্ষবিন্দু আছে। বুঝতে পেরেছো? তাহলে কটা শীর্ষবিন্দু আছে দেখো, 8টা শীর্ষবিন্দু, 8টি। তাহলে ধার বা প্রান্তে কি বলো, সেটা এই কনসেপ্ট থেকেই তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দুটো তল, যে কোনো দুটো তল নাও, এই তলটা নিতে পারো, এর সাথে আর কোন তল নেবে বলো, পাশের যে তলটা আছে সেটাও নাও, যে কোনো নাও, এই তলটার সাথে এই তলটার নাও, অথবা এই তলটার সাথে এই তলটার নাও। এদের যে সংযোগ সরলরেখা, সেটাই হচ্ছে আমার এজ। আর প্রান্তবিন্দু হচ্ছে যে যে পয়েন্টগুলোতে এরা মিলিত হয়েছে, এজগুলো, এটি হচ্ছে তোমার। এগুলো একটু বেসিক কনসেপ্ট, এগুলো একটু জেনে রাখবে, বেশ কিছু না এগুলো। এরপর দেখো ঘনক জিনিসটা কি। এতক্ষণ তো আমরা পড়ছিলাম যে আয়তঘন, রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলা। তো ঘনকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে দৈর্ঘ্য ইজুগাল টু প্রস্থ ইজুগাল টু উচ্চতা, এই তিনটে জিনিস কিন্তু সেম হবে, তিনটেরই কিন্তু তোমার লেন্থ কিন্তু সমান। ঠিক আছে, তুমি যদি একটা ঘনক আঁকো মোটামুটি ভাবে, চেষ্টা করছি এটা গুলোকে সমান করে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলো, এটা দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটি যদি তুমি সমান নাও, তাহলে সেটা একটা ঘনকের ফর্ম নেবে। এখানে সমতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিজেরাই বলো কি হবে, কারণ আমরা আয়তঘনের ক্ষেত্রে কি দেখেছিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু, এটার ক্ষেত্রে কি আসবে বলো, সবগুলোই তো সমান, তাই না? এটাকে যদি তুমি এল ধরে নাও বা বাহু, যা করে কিছু ধরো, তাহলে এখান থেকে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে 3 এল স্কোয়ার মানে 6 এল। তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল 6 এল স্কোয়ার। প্রত্যেকটি বাহু সমান থাকার জন্য সবকটা হচ্ছে তোমার L। আচ্ছা, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, এটা একটু জেনে রাখবে, কারণ অনেক সময় অনেক প্রবলেমে দেখবে যে তোমার 4টে দেওয়াল রং করতে দিচ্ছে, ঠিক আছে, 7টে বাদ দিয়ে 4টে দেওয়াল রং করতে দিচ্ছে, তার অর্থটা কি, তো 4টে দেওয়াল আঁকলাম, এরকম একটা বাড়িতে তোমরা দেখেছো। আমি কিন্তু ছাদটাকে বাদ দিয়েছি, ঠিক আছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রে তোমরা তোমরা নিজেরাই বলবে যে এর সূত্রটা কি দাঁড়াবে। যেহেতু এখানে তোমার দুটো তল, ওপরের দুটো তল আমি কিন্তু নিয়ে নিই, এই তলটা এবং নিচে যে তলটা আছে, এই দুটো তল বাদ দিই। তাহলে এখানে কি কি আছে বলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তুমি দেখো, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি আছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এখানে আমি লিখছি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এইটারই উল্টো দিকে একটা তল আছে, এই তলটা, তাহলে 2 ইন্টু, দুইটা কমন নিয়ে নাও, প্লাস এই দিকের তলটা কি হচ্ছে, প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে যদি তুমি একটু দেখতে চাও, তাহলে তুমি বুঝতে পারবে, দেখো এই যে ধরো প্রথম তলটা, এই তলটা, এই তলটারই বিপরীত তল হচ্ছে এটা, তাহলে এখানে কি কি পাচ্ছ, এটা তো দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি উচ্চতা, এই বাহুটা দৈর্ঘ্য, এই বাহুটা হচ্ছে উচ্চতা, সেটাই করেছি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্রথম টার্মটা। আচ্ছা, তারপরে ধরো এই পাশে যে তলটা আছে, এইখানে যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রে এইটা, এই তলটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে তোমার প্রস্থ, এটা হচ্ছে তোমার উচ্চতা, এটারই বিপরীত তল হচ্ছে এটা, কিন্তু এটা
প্রস্থ ইন্টু এটা উচ্চতা, ওই জন্য এখানে আমি লিখেছি প্রস্থ ইন্টু উচ্চতা। আর আমরা তো ওপরটাকে বাদ রেখেছি, কারণ উপরে তো আমরা নেবো না, শুধুমাত্র 4টে দেওয়ালই নেবো। এই ক্ষেত্রে তোমার ফর্মুলাটা দাঁড়াবে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে তোমরা একটা জিনিস করতে পারো, যে ধরো উচ্চতাটাকে তুমি কমন নাও, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তোমরা এটা করতে পারো, একই ব্যাপার, কোনো সমস্যার ব্যাপার নেই। তো যাই হোক, মোট কথা এই জিনিসটা কিন্তু তোমরা মনে। এরপরে দেখো আয়তক্ষণের কর্ণের দৈর্ঘ্য আমরা বার করবো। তাহলে এখানে তুমি ফার্স্ট হচ্ছে তোমার কাজ কি না, একটা আয়তক্ষণের থেকেই তুমি ঘনকটা বুঝতে পেরে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে এখানে কর্ণটাকে তোমাকে আগে মার্ক করে নিতে হবে যে কোন জিনিসটা তুমি বার করতে চাইছো। যে কোনো একটা কর্ণ তুমি নাও, এখান থেকে ধরো আমি এটা নিলাম, এই লাইনটা, এই জিনিসটা আমি বার করতে চাই। তাহলে দেখো এই কর্ণের দৈর্ঘ্য যদি তুমি বার করতে চাও, তাহলে প্রথমে এই যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রে তুমি পিথাগোরাসের সূত্র ইউজ করে তুমি কর্ণটা আগে বার করে নাও, এখান থেকে এটা আগে তুমি বার করে নাও। এই জিনিসটা কত হচ্ছে, তাহলে এইটার স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা যদি এ নাম দাও, এটা যদি বি নাম দাও, তাহলে এটাকে তুমি সি নাম দিতে পারো। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটা হচ্ছে তোমার এই যে লেন্থটা, মানে যে হাইটটা, এই হাইটটা আমরা ধরে নাও কি নাম দিলাম, এই হাইটটা এখান থেকে এটা ডি উচ্চতাটা। এরপরে দেখো এই যে ত্রিভুজটা তুমি পেলে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আবার পিথাগোরাস লাগাও। এখানটা কি কি পাচ্ছ দেখো, লম্ব হচ্ছে কত ডি, তাহলে ডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কি সি স্কোয়ার, সমান কি এই কর্ণটা, কর্ণের দৈর্ঘ্য এটার স্কোয়ার। এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে ভ্যালু যদি তুমি পুট করো, তাহলে সি স্কোয়ারের ভ্যালু যদি তুমি পুট করো, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কর্ণের দৈর্ঘ্য। তুমি এল ধরে নিতে পারো, এল স্কোয়ার। তাহলে এল সমান হচ্ছে কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা তো তোমার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, আর এটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে তিনটে স্কোয়ার যদি তুমি করো, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাহলে সেখান থেকে কিন্তু তুমি দৈর্ঘ্য কিন্তু বার করতে পারবে। তাহলে জিনিসটা খুবই সোজা, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে বুঝতে যদি অসুবিধা হয়, প্রথম এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে করো, আমি একটু মার্ক করে দিচ্ছি। প্রথমে এই নিচেরটা নিয়ে করো, এটা নিয়ে, এখান থেকে তোমরা কর্ণটা পেয়ে গেলে। এই কর্ণটা পাওয়ার পরই তুমি তারপরে এই বড়টার এটার ক্ষেত্রে করবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, আলটিমেটলি তো এটা বার করতে হবে। আলটিমেটলি তুমি আমরা এই কর্ণটা বার করেছি, তুমি যে কোনো খুশি তুমি এখান থেকে এটাও বার করে নিতে পারো, একই সূত্র তোমরা ইউজ করতে পারো। আমার তো বলো, এটার ক্ষেত্রে এটা নয়, যদি তোমরা যেমন বার করবে এটার ক্ষেত্রে এটা এই কর্ণ, এইটার ক্ষেত্রে এটার সঙ্গে এটা হবে, যে কোনো ভাবে টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে যে তোমার ঘনকের ক্ষেত্রে, তার ঘনকের ক্ষেত্রে তোমরা নিজেরাই বলবে যে ঘনকের ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে। কারণ হচ্ছে কি, ঘনকের ক্ষেত্রে তো সবকটাই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো তোমার সেম। তাহলে এখানে এলটা কি দাঁড়াবে,
এখান থেকে যদি তুমি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু d ইজ ইকুয়াল টু p ধরে নাও, তাহলে এখানে হয়ে যাবে কি p স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস p স্কোয়ার রুট ওভার অফ 3p স্কোয়ার, তার মানে √3 ইন্টু যে কোনো একটি বাহু দৈর্ঘ্য। কারণ ঘনকের ক্ষেত্রে সবকটাই সেম। ঘনক যখন তুমি আঁকবে মোটামুটি ভাবে এরকম একটা ঘনকের তুমি করলে সবকটা বাহু যেহেতু সমান সবকটাই হবে। এটা তুমি মনে রাখবে √3 ইন্টু পি ঘনকের খণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, আশা করি তাহলে বোঝা গেছে ব্যাপার। আয়তঘনকের ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো তোমরা বক্স করে রেখে দিতে পারো। সূত্রগুলো কিন্তু তোমার প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে তোমার আয়তনটা আমরা দেখবো। প্রথমেই আমি যে জিনিসটা বলেছি যে আয়তনের ক্ষেত্রে প্রথম স্লাইডটা যদি তুমি দেখো যে ভেতরে যে জিনিসটা আছে সেটা যখন আমরা সেটা হচ্ছে তাহলে আয়তনের ক্ষেত্রে তোমরা নিজেরাই বলো যে আয়তনের ফর্মুলাটা কি হয়। কারণ তুমি যদি অ্যাকচুয়ালি দেখো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সাপোজ এখানে আমি এটার নাম দিলাম এল ফর লেন্থ, বি ফর ব্রেথ মানে প্রস্থ, এইচ হচ্ছে কি। তাহলে এই তিনটি নিয়ে মানে তিনটির গুণফলটাই তো হচ্ছে তোমার এই ভেতরের সীমাবদ্ধ যা আছে সেটি আমরা আয়তন বলে অভিহিত করছি। তাহলে এই তিনটির তাহলে আয়তনের সূত্র অবশ্যই এল ইন্টু বি ইন্টু এইচ হওয়া দরকার। এল ইন্টু বি ইন্টু এইচ হওয়া দরকার আয়তন। এই তিনটের গুণফলই হচ্ছে কি আয়তনটা দেবে আয়তঘনের ক্ষেত্রে। আর ঘনকের ক্ষেত্রে এখানে পাশে লিখে রাখতে পারো, ঘনকের ক্ষেত্রে কি হবে বলো, কারণ তিনটি ঘনকের ক্ষেত্রে তো তিনটি সমান, তাহলে ঘনকের ক্ষেত্রে হয়ে যাবে কি এল ইন্টু এল, বাকিগুলো যদি আমি এল ধরি তাহলে এল কিউব। অ্যাকচুয়ালি হচ্ছে বাহুর কিউব, বাহুর দৈর্ঘ্য তার ঘনকের ক্ষেত্রে। আর আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই দুটো হচ্ছে তোমার মনে রাখলেই চলবে, আপাতত কাজ চলে যাবে। ঠিক আছে, তাহলে একটু রিভাইজ করে দিই ব্যাপারগুলো, কনসেপ্টটা। যে প্রথম হচ্ছে যে তোমার আয়তঘনের কনসেপ্ট। আয়তঘনের ক্ষেত্রে তোমরা এখানে দেখেছো যে একটা ঘনবস্তু নিলে সেই ঘনবস্তুর তলগুলো পরস্পরের সাথে লম্ব, আর বিপরীত তলগুলো যেমন দৈর্ঘ্য প্রস্থ, এর দৈর্ঘ্য প্রস্থটাও সমান। দৈর্ঘ্য প্রস্থ নিলে এর দৈর্ঘ্য প্রস্থ নিলে বিপরীত তলগুলোর ক্ষেত্রে সমান হবে। তো সেটি হচ্ছে যখন এখানে ছটা তল পেয়েছে। আর কি আছে ক্ষেত্রফলের কনসেপ্টটা তোমাকে বললাম, যেটা তুমি ক্ষেত্রফল মানে যেটা তুমি স্পর্শ করতে পারবে, আর আয়তন মানে যেটা তোমার ভেতরে জিনিস। তুমি কিন্তু ভেতরে জিনিস স্পর্শ করে দেখতে পারবে না। তারপরের ক্ষেত্রে দেখবো যে তোমার সমগোত্তরের ক্ষেত্রগুলো সূত্র বার করেছি, যে কিভাবে এলো কনসেপ্ট দুটো করে, মানে একটা তল তার বিপরীত তল। তাহলে প্রথমটার ক্ষেত্রে আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার বিপরীত দিকেও আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুই গুণ এলো প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, আরেকটা তলের ক্ষেত্রে তার ঠিক উল্টো দিকেও একটা প্রস্থ ইন্টু উচ্চতা তল আছে, সেটা এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে প্রান্তিকী বা ধার, সেটা তোমাকে বলা হলো যে দুটো তলে যে সংযোজক সরলরেখা, সেটা হচ্ছে এজ বা ধার। এটা 12টা এজ পেলে তুমি। শীর্ষবিন্দু হচ্ছে কি, এদের যে কানেকশন পয়েন্ট গুলো সেটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। 8টা তুমি শীর্ষবিন্দু পেয়েছো। আর কি আছে বলো, হচ্ছে যে ঘনকের ক্ষেত্রে তোমার বোঝালাম, তো ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি। সেখানে সমগোত্তরের ক্ষেত্রফলের সূত্র, আয়তঘনের ক্ষেত্রে যা সেই একই সূত্র, শুধুমাত্র এখানে বাহুগুলো সমান বলে আমি সবকটাই এল ধরে নিয়েছি 6h²।
চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র এখান থেকে পেয়ে যাচ্ছ। চার দেয়ালের ক্ষেত্রফল, তাহলে এখানে কি পাচ্ছ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একটা টার্ম পাচ্ছ, তার ঠিক বিপরীত দিকে তলেও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সেই জন্য এখানে 2 গুণ হলো। প্রস্থ ইন্টু উচ্চতা, তার বিপরীত দিকেও কিন্তু উচ্চতা থাকছে, এখানে জাস্ট উচ্চতাটা কম, এরকম একটা ফর্মে দাঁড়িয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে তোমার কর্ণের দৈর্ঘ্য কনসেপ্ট ভালো করে বোঝানো হলো। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আয়তঘন ঘনকের ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই সেই জন্য হয়ে যাবে ইন্টু, বলতে এখানে তোমার যে কোনো একটা বাহুকে এখানে ধরে নেওয়া হয়েছে, যেহেতু এখানে সবকটা হচ্ছে সমান। আচ্ছা, এরপরে হচ্ছে যে দেখো আয়তন, আয়তন তোমাকে আমি যেটা বললাম যে দৈর্ঘ্য সীমাবদ্ধ, তাহলে এই তিনটে দ্বারা সীমাবদ্ধ হচ্ছে কি, দ্বারা গুণ করলে তুমি আয়তন এল ইন্টু বি। আর ঘনকের ক্ষেত্রে হবে, ঘনকের ক্ষেত্রেও তোমার যেহেতু তিনটে সমান, সেই জন্য তিনটে সমানের জন্য তোমার হচ্ছে কি এল, এল কিউব, এল ইন্টু এল ইন্টু এল, এল কিউব বাহুর কিউব। এগুলো জাস্ট তোমাকে রাখতে হবে, প্রবলেম যখন সলভ করবে তখন দেখবে এটা। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেম সলভের দিকে এগোই। দেখি আমাদের প্রথম প্রবলেম কি আছে। দেখো প্রথম প্রবলেম তোমাকে কি কি বলে, তোমরা নিজেরাই করতে পারো। যে আমাদের পরিবেশে চারটি আয়তঘনাকার আর চারটি ঘনক বস্তুর লিখতে বলেছে। ঠিক আছে, এটা কিভাবে করবে, কি বলো, আয়তঘনাকার এবং ঘনক বস্তু। প্রথমে আয়তঘনকারটা একটু চিন্তা করো, এটা করে নিতে পারো, আমি দুটো একটা বলে দিচ্ছি। যেমন ধরো তোমার আয়তঘনকারের ক্ষেত্রে যদি আমি বলি, তোমার বই একটা আয়তঘনকার বস্তু, দেশলাই বাক্স পাবে ইত্যাদি। কারণ এখানে হচ্ছে যে কি, যে এখানে তোমার বাহুগুলো কিন্তু সমান নয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি আলাদা আয়তঘনের ক্ষেত্রে। আর ঘনকের ক্ষেত্রে কিন্তু সবকটা সমান হবে, ঘনকের ক্ষেত্রে সবকটা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটা সমান। ঘনকের ক্ষেত্রে তোমরা সাধারণত লঘু ছক্কা দেখবে, সবকটাই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটাই সমান। এটা তোমরা নিজের একটু দেখে নেবে ঘটনা। তো পরের কোশ্চেনটা দেখো, দুই একটাতে যে কি বলেছে, আর তলগুলো বার করতে দিয়েছে, আর ধার বার করতে দিয়েছে, শীর্ষবিন্দু বার করতে। আর এখানে তোমাকে অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, তলগুলো বলো কি কি তল আছে। এখানে দেখো প্রথম ফেজটা যদি তুমি দেখো, প্রথম ফেজটা হচ্ছে কি, এ বি সি ডি, সরি এ বি ই এইচ, এটা একটা ফেজ, এটা একটা তল। এর বিপরীত তল হচ্ছে কোনটা, এর পিছন দিকে যেটা আছে সেটাই বলো কি, সেটা হচ্ছে তোমার ডি এফ, দুটো তল পেলে। এই দিকে দেখো একটা তল আছে, পরপর কানেক্ট করে যাচ্ছে, দেখো এ ডি এফ ই, এটা একটা তল। এর ঠিক বিপরীত তল হচ্ছে এটা এইচ। ঠিক আছে, আচ্ছা উপরের দিকে একটা তল তুমি তল পাচ্ছ, এ বি সি ডি একটা তল পাচ্ছ, আর নিচে পাচ্ছ কি ই এফ জি এইচ, এই একটা তল। তাহলে অ্যাকচুয়ালি তোমরা এখানে পাচ্ছ যে তলগুলো, সেগুলো পরপর লিখে নেবে। ঠিক আছে, আমি বলে দিলাম, তোমার এ বি ই এইচ এফ, এ ডি এফ, বিপরীত তল হচ্ছে তোমার সি বি এইচ, তারপর বলো এ বি সি হচ্ছে এইচ,
ঠিক আছে? তাহলে এখানে কটা তল তুমি পাচ্ছ? ৬টা তল। কারণ আমরা তো অলরেডি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। প্রথম কনসেপ্টেই তোমাকে বলা হয়েছে যে ৬টা তল। ৬টা তল। ৬টা তলে তুমি এখানে পেয়েছো, সুতরাং নিশ্চয়ই ঠিক। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে তোমার ধারগুলো। তো তোমাকে অলরেডি বলে দিয়েছি যে দুটো তলের সংযোজক যে সরলরেখা সেটা হচ্ছে ধার। দুটো তলের সংযোজক সরলরেখা ফল। এই ক্ষেত্রে তোমরা কটা ধার পাবে? ১২টা পাবে। তো তারপরে তোমাকে আগে বলে দেওয়া হয়েছে ১২টা ধার, তারপর তোমার শীর্ষবিন্দু, ১২টা হচ্ছে তোমার ধার, ৮টা হচ্ছে শীর্ষবিন্দু, এগুলো সব পেয়ে যাবে। ওগুলো একটু একটু করে লিখে নি। তাহলে ধার কি কি হচ্ছে দেখো, এবি একটা সরলরেখা, এটা একটা ধার, একটা হবে, একটা হবে, এডি একটা হবে। আচ্ছা, এখানটার এই তলটার ক্ষেত্রে যদি দেখো এ ই এফ এফ ডি এ, এটার ক্ষেত্রে তুমি দেখো, এটার ক্ষেত্রে দেখো এইচ, এগুলোর ক্ষেত্রে কটা হচ্ছে দেখো, এইচ জি এফ, ১২টা হলো, হয়ে গেছে। এগুলো আমি রিপিট করে দিলাম না, এগুলো আমি রিপিট করে দিয়েছি, সরি। যদি দিয়েছি এখানে এই সাবজেক্টটা তোমার হবে। তোমার ১২টা তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, একটা মিলিয়ে দেখে নিতে পারো যে কি আসে। ঠিক আছে, এবি আছে, সিডি আছে, জিবি আছে, এডি আছে, এই আছে, আছে এফ ডি আছে, শিশুবিন্দু তোমরা তো এখানে জানো, এই একটা শিশুবিন্দু, বি সি এফ, ৮টা শিশু, ৮টা শিশুবিন্দু। বেসিক প্রবলেম, এটা আসলে কিছু নেই, দেখে নেবে। ঠিক আছে, এরপর আমি সেকেন্ড প্রবলেমটা দিকে যাই। সেকেন্ড প্রবলেমটা কি কি বলেছে না, এটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে দৈর্ঘ্য তোমাকে, সবচেয়ে লম্বা দৈর্ঘ্য তো এটা তো তোমার, এটাই তো তোমার বেসিক জিনিস। তাহলে তুমি ছবিটা এঁকে নাও। ধরো আমি এটা নিচ্ছি, ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ হচ্ছে ৪ মিটার। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কি বল, কর্ণের দৈর্ঘ্য তুমি যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য এটা নিয়ে নাও।
যেহেতু আমি এদিকে নিয়েছি বলে সেজন্য এই খণ্ডটা নিই। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা এখানে ইউজ করো। এল ধরে নিলাম, কর্ণের দৈর্ঘ্য এল ইজ রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ প্লাস উচ্চতা। তাহলে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে রুট ওভার অফ ফার্স্ট হলো তাহলে হচ্ছে রুট 5 রুট। ঠিক আছে, তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখবে সেটা হচ্ছে এর কর্ণ এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র, সেই সূত্র তোমরা ইউজ করবে। সেখান থেকে কিন্তু আশা ব্যাপারটা বোঝা যাচ্ছে, খুবই সোজা জিনিস। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাতে একটি ঘন বলে এসে তার তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ আয়তন বা চারের অ্যান্সারটা যখন করবে তাহলে ঘনকের ক্ষেত্রে মানে কি, সব বাহুগুলোই তো সমান করে যদি এল করে ধরি, যে কোনো একটা তল নিয়ে যে ধরো এটা এল এটাও এল, তাহলে এই তলটার ক্ষেত্রফল কত, এল স্কোয়ার, যেটা হচ্ছে তোমার কত 64, তাহলে এল সমান কত প্লাস মাইনাস এল সমান 8। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে যে আয়তন, তাহলে ঘনকের আয়তন এল কিউব বাহুর কিউব 8 এর কিউব, 8 এর কিউব করলে কত হবে 12 স্কোয়ার, এটা হচ্ছে তাহলে সহজেই এগুলো করতে পারবে, অসুবিধা কিছু নেই, শুধুমাত্র ফর্মুলা থেকে। 5 প্রবলেমটা তোমার কি বলছে, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার খাল কাটা হয়েছে, যদি মোট 1 ঘনমিটার, ঘনমিটার কত, তাহলে কতটা লম্বা। এখানে একটা জিনিস তুমি খেয়াল রাখবে যে এখানে সব ইউনিট গুলো কিন্তু একটু হেরফের আছে, মানে কখনো মিটার দিয়েছে কখনো, ঠিক আছে, আবার আয়তনটা দেখো মিটার কিউবে দিয়েছে। তো তোমার কাজ হচ্ছে কি ইউনিট গুলোকে একটা সেম জায়গায় নিয়ে আসা। তার আগে তোমাকে যে জিনিসটা করতে হবে, তুমি ধরে নেবে যে ধরি খালটি x মিটার, তাহলে শর্তানুসারে দেখো পরে করছি। দেখো, তাহলে দৈর্ঘ্য তুমি ধরেছো এক্স, এখানে প্রস্থ বলেছো কত 2 মিটার, আর গভীরতা বা তুমি এটা উচ্চতা হিসাবে তুমি দেখতে পারো 8 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে 8 ডেসিমিটারকে তুমি মিটারে নিয়ে আসবে, তো এটা হয়ে যাবে কত 0.88। এটা এই তিনটের গুণফলটিতে হচ্ছে তোমার আয়তন, এটা হচ্ছে কত 40। এখান থেকে তোমাকে যেটা বার করতে হবে এক্স এর, ভ্যালু তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু এখানে দেখো কত আসবে, 240 ডিভাইডেড বাই 0.8, পয়েন্টটা তুলে দাও, যেটা বড় অর্ধেক, আর সুবিধা 600 মিটার, 600 মিটার শুধুমাত্র দেখো এখানে তোমার ইউজ করি কিন্তু প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। তোমরা করতে হতো, আশা করি বোঝা গেছে। ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কখন তোমাকে ঘনক বলছে, কখন তোমার আয়তঘনর, এটা হচ্ছে তোমার আয়তঘনর ফর্মুলা। দেখো তিনটি আলাদা, দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতার ক্ষেত্রে হলে কিন্তু সেম হতো, ঠিক আছে, এল কিউ এক্ষেত্রে কিন্তু তোমার আলাদা। এগুলো বেসিক জিনিস, এগুলো তুমি প্রবলেম সলভ করতে করতেই শিখে যাবে।
এখানে প্রবলেম হওয়ার কোনো কথা না। পরের প্রবলেমটা দেখি। এখানে তোমাকে বলে দিয়েছে দেখো যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বলে দিয়েছে 4 তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানেই তো এল, জিনিসটা মানেই তো এল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের ক্ষেত্রে? 6 × L²। তলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের সমগ্র ক্ষেত্রফল 6 × L²। 6 আশা করি মিটারে দিয়েছে এটা, সরি সেন্টিমিটারে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে তোমার শর্ত ইউজ করবে ঘনকের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ক্ষেত্রে √3 ইন্টু বাহু দৈর্ঘ্য √3 তোমার হচ্ছে এটা তোমাকে বলে দিয়েছে। এখান থেকে তুমি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলে, বাহু দৈর্ঘ্য পেয়ে গেলেই মানে সমগ্র তলের ক্ষেত্রফল খুব অনায়াসে পেয়ে যাবে, প্রবলেম হবে। ঠিক আছে, এবার 7 প্রবলেমটা বলবো। দেখো কি, যে ধারগুলোর দৈর্ঘ্য সমষ্টি করে দিয়েছে 60 সেন্টিমিটার, ঘনকটির ঘনফল তোমাকে হিসাব করতে দিয়েছে। তাহলে কিভাবে করবে বলো? আমরা সাধারণত কি জানি 7 প্রবলেমের ক্ষেত্রে? দেখো আমরা জানি হচ্ছে 12টি ধার থাকে, 12টি ধার থাকে। ঘনক বলো বা আয়তঘনক বলো, প্রত্যেকটা ক্ষেত্রে 12টি ধার। তাহলে এই 12টি ধারের সমষ্টি বলে দিয়েছে 60 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমাকে বার করতে দিয়েছে ঘনকটির ঘনফল হিসেবে আয়তন বার করতে দিয়েছে। তাহলে তো এখানে বলো একটি ধারের দৈর্ঘ্য কত? 12টি ধারের ক্ষেত্রে 60, তাহলে একটি দৈর্ঘ্য ইকুয়াল টু সেন্টিমিটার। আর ঘনকের ঘনফল, ঘনকটির আয়তন ঘনফল যাই বলো, সেটা হচ্ছে বাহুর কিউব। বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, তুমি পেলে তার কিউব করে দাও, তাহলে 125 সেন্টিমিটার। খুব সহজেই বুঝতে পারছো, খুবই সোজা জিনিস। এখানে দুটোই হচ্ছে তোমার ফর্মুলা বেস, একদম ডাইরেক্ট ফর্মুলা থেকে শতাংশ থেকে তুমি এটা সেকেন্ড প্রবলেমটার ক্ষেত্রে সমষ্টি বলে দিয়েছে, সেখান থেকে একটি দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলে তার পরে তো সেম থাকার জন্য তোমার কি তোমার সুবিধা হয়ে যাচ্ছে, করে দিয়েই চলে আসবে। তাহলে ঘনকের ঘনফল কিন্তু অতি সহজেই পেয়ে যাচ্ছে। এরপরের প্রবলেমটা দেখি। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে দিয়েছে তোমাকে 216 মিটার স্কোয়ার। ঘনকটির আয়তন কত হিসাব হয়ে যাচ্ছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকেই তোমার এখানে তোমাকে এখানে একটা জিনিস করতে হবে, যে তুমি তো জানো না যে ঘনকটার বাহু দৈর্ঘ্য কত। করবে যে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এল সেন্টিমিটার। ঠিক আছে, এরপর শতাংশ, শতাংশ আমার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের ক্ষেত্রে? L²। তাহলে L² ইকুয়াল টু 2/6। ঠিক আছে, তাহলে 36 তোমার কত প্লাস মাইনাস 6, এখানে অবশ্যই +6 নেবে, তো -6 এ কোনো ঋণাত্মক তো হবে না, তাই না? ঘনকের বায়ু দৈর্ঘ্য কি কোনো ঋণাত্মক হয়?
কখনো হয় না, তাহলে অবশ্যই তোমার প্রাণ। আচ্ছা, তাহলে এখানে আয়তন তোমার কত? তাহলে তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। এল মানেই তো বাহু, বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো। তাহলে আয়তন লিখো, ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু এল কিউব। এর কিউব করে দাও, হচ্ছে কত? 216 মিটার লিখবে। খুবই সোজা প্রবলেম। তোমাকে ভূতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, সমকোণের ক্ষেত্রফল। সেখান থেকে তুমি এল এর ভ্যালু পেয়ে গেলে, এল এর ভ্যালু পেয়ে গেলে মানে দেখে নিও, যদি কোনো অসুবিধা হয় পরের অঙ্ক থেকে। আচ্ছা, প্রবলেমটা কি বলছে? সমকোণী চৌপল, ঠিক আছে। এখানে এখানে সমকোণী চৌপলের আয়তন তোমাকে বলে দিয়েছে, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হিসাব করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে বলো? আয়তন একটা দেওয়া আছে এবং সেটা থেকে তোমার দুটো ঘনক তৈরি করতে বলে, তাই তো? তাহলে এখানে জিনিসটা কি? আমি তো দেখো অ্যাকচুয়ালি ঘনকের ধারের দৈর্ঘ্য কত সেটা তো আমি জানি না, এটা তো আমার কাছে আননোন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এটার আয়তন কত হবে বলো? আয়তন বার করে নিই, যে আয়তন থেকে আমি ওটা করে দেবো। ঘনকের আয়তন তাহলে কত হচ্ছে? ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু পি কিউব হয়ে যাবে, কারণ কি বাহুর কিউব তো, এত সেন্টিমিটার, ঠিক আছে। এইটা কি বলেছে দেখো, দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করে। তাহলে দুটি ঘনকের ক্ষেত্রে আয়তন হবে, ঠিক আছে না? দুটি ঘনকের ক্ষেত্রে তোমার আয়তন হচ্ছে 2p কিউব। এই জিনিসটাই তো হচ্ছে কি চৌপলের আয়তনের সাথে, মানে একটা সমকোণী চৌপল থেকে দুটো ঘনক তুমি এখানে তৈরি করেছো। যদি সাপোজ তুমি এখানে মিটারে ভাগ করে দিয়েছো, যে দুটো ঘনক তৈরি, এখানটায় তুমি কাটিং করে দিও। এই দিকে একটা তুমি ঘনক পেয়েছো, এদিকে 1 নম্বর, এদিকে 2 নম্বর। সাপোজ মানে এটা বোঝানোর খাতিরে বলছি, ঠিক আছে, ফিজিক্যালি একটু বোঝার ক্ষেত্রে সুবিধা হয় সেজন্য। তাহলে এখানে শর্ত অনুসারে কি জানাচ্ছিল? শর্ত অনুসারে কি হবে? এই 2p কিউবটাই কত? আয়তন যেটা বলে দিই 432, ঠিক আছে। তাহলে পি কিউব কত? 432/2, হচ্ছে কত? 6 নাকি? 6ই হবে, এটা সলভ করো, ঠিক আছে। পি হচ্ছে কত? 216 হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তার মানে এটা এটা কত কিউব? এটা তো 6 এর কিউব, 6 এর কিউব হোল টু দি পাওয়ার 1/3, তার মানে হচ্ছে 6। সুতরাং বলতে পারি ঘনকের ঘনকটির হারের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 সেন্ট। এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এরকম খুব সোজা সোজা জিনিস, এখানে কঠিন কিছু, শুধুমাত্র তোমার ফর্মুলা ইউজ করেই কিন্তু পুরো পেয়ে যাবে, ঠিক আছে। তো সব ঠিকঠাক চলছে।
এর পরের প্রবলেমটাতে আমরা দেখি, পরের প্রবলেমটাতে কি বলছে। 10 প্রবলেমটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক আর পরিবর্তিত ঘনক যেটা আছে তাদের ঘনফলের অনুপাত, মানে তাদের আয়তনের অনুপাত তোমাকে বার করতে বলেছে। তাহলে এখানে কিভাবে করবো বলো, নিজের একটু ভাবো। একটা ঘনক আছে, যে কোনো তুমি তোমার পছন্দ মতো তুমি এঁকে নাও, অবশ্যই বাহুগুলোকে সমান করবে। ঘনকের প্রতিটি বাহু, প্রত্যেকটি বাহুকে তুমি একটু কমিয়েছো, পরিবর্তিত তুমি এখানে একটা তৈরি করে নিও। প্রত্যেকটি বাহুকে তুমি আরেকটা তুমি ভেতরেই ধরো। এই ক্ষেত্রে মূল যে ঘনকটা ছিল এবং পরিবর্তিত ঘনক, এই দুটোর ঘনফলের অনুপাত মানে আয়তনের অনুপাত কত সেটা তোমাকে বলেছে। এই হচ্ছে আমাদের প্রবলেম, খুবই সোজা প্রবলেম। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি দেখো প্রথমে যে জিনিসটা ধরবো সেটা হচ্ছে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, সেটা তো আমার কাছে, সেটা আমি একক, সেন্টিমিটার মিটার এসব কিছু বলছি না। তাহলে ঘনকটির আয়তন কত হবে, এরপর দেখো যদি তুমি 50% কমাও, ছিল হচ্ছে কিউ, এবার তুমি কমিয়েছো কত 50%, এর 50%, এই জিনিসটা এখন দাঁড়িয়েছে, তাই না? পরিবর্তিত যে ঘনক, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এখানে আমি লিখে দিচ্ছি, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা এটা হচ্ছে কত, কিউ মাইনাস 50 বাই, এটা হচ্ছে কত বলো, তাহলে এখন যে তুমি বাহুর দৈর্ঘ্যটা পেলে সেটা হচ্ছে কিউ/2। তাহলে এর আয়তন কত হচ্ছে, পরিবর্তিত ঘনকের কিউ/2 এর হোল কিউব, তার মানে কিউব/8 ঘন। তাহলে এই যে জিনিসটা তুমি এখানে একটা পেলে কত, কিউব এত ঘন একক, এবং এটার ক্ষেত্রে তুমি পেলে কিউ/8 মূল ঘনক পরিবর্তিত ঘনক, এর আয়তন লিখতে হবে, পরিবর্তিত ঘনকের মূল ঘনকের ক্ষেত্রে কত ছিল বলো, কিউ/2 কিউ/8, তাই তো? তাহলে এটা হয়ে যাবে কত, 8 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 8:2, এটা হচ্ছে তোমার answer। তাহলে প্রবলেমটা একটু ভালো করে দেখিয়ে নিও যে কি বলতে চাইছে। প্রত্যেকটি বাহুকে তুমি 50% করে, অ্যাকচুয়ালি যে প্রথম মূল ঘনক ছিল সেটা হচ্ছে কি, এর বাহুর দৈর্ঘ্য, ঠিক, আয়তন হচ্ছে এটা, আর পরিবর্তিত ঘনক এটা হয়ে ছিল কিউ, সেখান থেকে তুমি 50% কিউ/2 হয়ে গেছে, বলে হচ্ছে কিউ/2 এককই থাকছে, তাহলে আয়তন হয়ে যাবে কত, কিউ/2 কিউব ঘন একক। তাহলে এই একটা পেয়েছো,
মূল ঘনকের আর এটা পরিবর্তিত ঘনকের দুটোর